হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অফ ইলেকট্রোকেমিস্ট্রি। আজকের এই লেকচারে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা কিভাবে গাঢ়ত্বের উপর নির্ভর করে সেই সম্বন্ধে আমরা একটু জেনে নেব। তার সঙ্গে সঙ্গে খুব দুটো ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে যে মোলার পরিবাহিতা এবং হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। এই দুটো টপিক সম্বন্ধে আমরা একটু ডিসকাস করব। এটা আমি শিওর যে তোমাদের ভিডিওটা দেখার পরে আর কোনো ডাউট থাকবে না এই রিলেটেড। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। সো ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড এনজয় দ্য লেকচার। এবার একটা খুব গুরুত্বপূর্ণ টপিকে আমরা যাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। সেটা হচ্ছে যে এই গাঢ়ত্বের উপরে নির্ভরশীলতা। কার কার নির্ভরশীলতা? আমরা এই টপিকে আমরা কি পড়বো বলতো? কাপ্পা, মোলার পরিবাহিতা বলে একটা জিনিস এক্ষুনি দেখতে পাবে, আর একটা তুল্যাঙ্ক পরিবাহিতা যাকে বড় ল্যামডা একে বলা হচ্ছে। ছোট ল্যামডা তো এইরকম ল্যামডা, বড় ল্যামডা এটা এম হচ্ছে মোলারের জন্য এসছে, আর এটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, এটা হচ্ছে মোলার পরিবাহিতা, এটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। ঠিক আছে, গাঢ়ত্বের উপরে এই সব ফ্যাক্টরগুলো কিভাবে নির্ভর করে সেগুলো আমরা এক্ষুনি দেখব। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে ফার্স্ট আমরা কি দেখব? এই আপেক্ষিক পরিবাহিতা বা যাকে কাপ্পা বলা হচ্ছে, এইটা গাঢ়ত্বের উপরে কিভাবে নির্ভর করে। ঠিক আছে, তাহলে দুটো অ্যাসপেক্ট আমি এখানে কনসিডার করব। একটা হচ্ছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট আর এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, স্ট্রং ইলেকট্রোলাইট কাকে বলে আর উইক ইলেকট্রোলাইট কাকে বলা হয়? বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে কি? ঠিক, যারা দ্রবণে হচ্ছে পুরোপুরি আয়নিত হতে পারে বা পুরোপুরি বিয়োজিত হতে পারে, 100% বিয়োজিত হয়ে যায়, তাকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যারা হচ্ছে 100% বিয়োজিত হয় না দ্রবণে, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেটার কনসেপ্টটা তোমরা ওই ভ্যান ডের ফ্যাক্টরে পড়েছে, আই আলফা ছিল না? কেন আলফাটা কেন এসেছিল? উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রেই তো আলফা এসেছিল, না হলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফা তো 1। NaCl একটা স্ট্রং ইলেকট্রোলাইট, ওর ক্ষেত্রে আলফা 1 ধরেছিলাম বিয়োজন মাত্রা, কারণ ও 100% বিয়োজিত হয়ে যায়, তাই না? কিন্তু উইক ইলেকট্রোলাইট অ্যাসিটিক অ্যাসিড, ওটা উইক ইলেকট্রোলাইট, ওর ক্ষেত্রে আমরা তো ভ্যান ডের ফ্যাক্টরগুলো নিয়ে এসেছিলাম, তাই না? তো বেসিক্যালি যারা হচ্ছে পুরোপুরি 100% আয়নিত হয়ে যায় তাদেরকে বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইট, আর যারা হচ্ছে পুরোপুরি বিয়োজিত হয় না দ্রবণে তারা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। ঠিক আছে, তাহলে কাপ্পার ডিপেন্ডেন্সিটা দেখব তীব্র তড়িৎ বিশ্লেষ্য স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। দুটো ফ্যাক্টর এখানে আমরা কনসিডার করব। একটা হচ্ছে গাঢ়ত্ব বাড়াবো মানে লঘুতা কমাবো না বাড়াবো? লঘুতা কমাবো, বুঝতে পেরেছো? লঘুতা মানে হচ্ছে গাঢ়ত্ব কত, লঘুতা বাড়ানো মানে হচ্ছে গাঢ়ত্ব কতটা কমাচ্ছ, তাই না? তাহলে লঘুতার উপরে, এখানে বইতে লঘুতার উপরে দেওয়া আছে, লঘুতার উপরে কি করে তাহলে লঘুতা বৃদ্ধি মানে কি? গাঢ়ত্ব কমানো। ঠিক আছে, এইটা যেন খেয়াল থাকে। তাহলে প্রথমে হচ্ছে আমি গাঢ়ত্ব দিয়ে বলছি, গাঢ়ত্ব বাড়াবো প্রথমে, দিয়ে তখন উইক আর স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে, বাড়ছে না কমছে? আবার হচ্ছে গাঢ়ত্ব কমাবো মানে লঘুতা বাড়াবো, তার ক্ষেত্রে কাপ্পার মানটা বাড়বে না কমবে? দুটোর ক্ষেত্রেই কনসিডার করব। বুঝতে পেরেছো কি করতে যাচ্ছি আমরা? তাহলে ফার্স্ট হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। আচ্ছা, কনসেন্ট্রেশন বাড়ালে ওই স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কাপ্পার মানটা কীভাবে পরিবর্তিত হবে? একটা কথা বলে দিই, একদম এক লাইনে বলে দিই যে স্ট্রং এবং উইক, স্ট্রং অ্যাজ ওয়েল অ্যাজ উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু গাঢ়ত্ব বাড়ালে কাপ্পার মান বাড়বে। এবার কেন বাড়বে আমি এক্ষুনি এক্সপ্লেনেশনটা দিচ্ছি, এটা এক লাইনে তোমার থাকলো।
যে এর ক্ষেত্রেও তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও কাপ্পার মানটা কনসেন্ট্রেশনের সঙ্গে সঙ্গে বাড়বে, তাহলে কনসেন্ট্রেশন যত ইনক্রিজ করবে তত হচ্ছে কাপ্পার মান ইনক্রিজ করবে, ঠিক আছে। আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও সেম কেস, যত হচ্ছে কনসেন্ট্রেশন বাড়বে তত হচ্ছে কাপ্পার মানটাও এর ক্ষেত্রে বাড়বে, ঠিক। এবার কেন বাড়ছে সেইটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি গাঢ়ত্ব বাড়াচ্ছি, তার ক্ষেত্রে কেন বাড়ছে কাপ্পার মান সেটা আমরা বলবো। দেখো আমরা একটু আগে ডেফিনেশনে পড়েছিলাম, কি বলেছিলাম, যে 1 সেন্টিমিটার কিউব আয়তনের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাটাকেই বলা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কাপ্পা। এটা একটু আগে পড়েছিলাম না? তাহলে ধরে নিলাম এই যে কন্টেনারটা রয়েছে এর মধ্যে 1 সেন্টিমিটার কিউব আয়তনের একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে। এই দ্রবণের কন্ডাক্ট্যান্সটাই হচ্ছে তো মানে এলটাই হচ্ছেই তো তোমার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, তাই নয় কি? তাহলে এই আয়তনটা বাবু মন দিয়ে বুঝবে, এই আয়তনটা নিশ্চয়ই সবসময় ফিক্স। স্যার এই আয়তনটা সবসময় ফিক্স, 1 সেন্টিমিটার কিউব আয়তন সবসময়ের জন্য ফিক্স। এবার একটু আগে আমি বলেছিলাম যে যত আয়নের সংখ্যা বাড়বে তত হচ্ছে কাপ্পার মান বাড়বে, তত বেশি ইলেকট্রিসিটি তারা ফ্লো করাতে পারবে। কি সঞ্চরণশীল যত বেশি আয়ন থাকবে, সঞ্চরণশীল আয়নের সংখ্যা তত বেশি হবে, তত আমরা হচ্ছে কাপ্পা বেশি পাবো, তাই। এবার গাঢ়ত্ব বাড়াচ্ছ, কনসেন্ট্রেশন বাড়াচ্ছ কার? ইলেকট্রোলাইটের, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব বাড়াচ্ছ। তাহলে গাঢ়ত্ব বাড়ালে বাবু এই ফিক্স আয়তনের ভেতরে, এই 1 সেন্টিমিটার কিউব আয়তনের ভেতরে, বা তুমি 1 সেন্টিমিটার কিউব, আমি এখানে সিজিএস পদ্ধতিতে বলছি, তুমি যে কোনো 1 মিটার কিউব আয়তন ধরতে পারো, যে কোনো একক আয়তনের ক্ষেত্রে, মানে ফিক্সড একটা আয়তনের ক্ষেত্রে গাঢ়ত্ব বাড়ালে তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব বাড়ছে, মানে ওখানে ওই ক্ষেত্রে ওই আয়তনের মধ্যে আয়নের সংখ্যা বাড়ছে না কমছে গো? গাঢ়ত্ব যদি বাড়ো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব বাড়াচ্ছে মানে কি আরও ওই আয়তনে বেশি পরিমাণ আরও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করছো, মানে আয়নের সংখ্যা ওই একক আয়তনে আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে। আয়নের সংখ্যা যদি বাড়ে তোমার কাপ্পা বেড়ে যাবে, সিম্পল তো, তাই না? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেও সেম কেস, তার ক্ষেত্রেও তো এই 1 সেন্টিমিটার কিউব বা একক আয়তনের ভেতরে যে আয়নগুলো থাকবে ওই আয়নগুলোর হচ্ছে পরিবাহিতাটাকেই বলা হবে তোমার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, কাপ্পা বলা হবে। তাহলে তার ক্ষেত্রেও আয়নের মানে আয়নের হচ্ছে ভলিউমটা ফিক্স, তাহলে সেই আয়তনে তুমি যদি বেশি পরিমাণে যদি মানে আয়ন যদি পাও তাহলে তার ক্ষেত্রে কন্ডাক্ট্যান্সও বেশি হবে, স্পেসিফিক কন্ডাক্ট্যান্সও বেশি হবে। মানে তুমি মোট কথা হচ্ছে এই ফিক্স ভলিউমে আয়নের সংখ্যা বাড়ছে না কমছে এইটার পরিমাণ কিন্তু ফিক্স। এটা যদি বেশি বড় করে দাও তাহলে তো কম বেশি চলে যাবে। এই আয়তনের ভেতরে তোমার হচ্ছে আয়নের সংখ্যা কম হচ্ছে না বেশি হচ্ছে। মৃদুর ক্ষেত্রেও সেম কেস। তবে একটা কথা বলি শোনো, दिल थाम के बैठिए, एक सोचने वाली बात है। क्या है? দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওদের আর একটা ব্যাপার রয়েছে, কি উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বিয়োজন মাত্রা কিন্তু গাঢ়ত্বের উপরে নির্ভর করে। বিয়োজন মাত্রা তোমাদের কি কনসেপ্ট এটা রয়েছে যে বিয়োজন মাত্রা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে গাঢ়ত্ব বাড়ালে কমে না বাড়বে, কমবে না বাড়বে? গাঢ়ত্ব বাড়ালে, সিম্পলভাবে বলছি, গাঢ়ত্ব বাড়ালে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে বিয়োজন মাত্রা মানে তারা আরও বেশি করে বিয়োজিত হবে না কম পরিমাণে বিয়োজিত হবে? কেন? হ্যাঁ ওই জন্য উল্টো হয় না কেন? এমনি দেখো সিম্পল ব্যাপার যে যত তুমি উইক এমনিতে সে দুর্বল লোক, হ্যাঁ তাকে একটু খেলাধুলার জন্য একটু বেশি জায়গা দিতে হবে। সে এতজনের মাঝখানে সে নাচতে পারে না, বিজনের মতো কি ও ওখানে বসে নাচছিল, দুর্বল লোক কি ও রোগা লোক, দুর্বল লোক, তো ও ওই জন্য ওই কোণে দাঁড়িয়ে নাচছিল। সে এতজনের মাঝখানে আসেনি কেন? চাপা পড়ে যাবে হয়তো, মানে ও ফ্রিলি মুভ করতে পারছিল না। বুঝতে পেরেছো? তো বেসিক্যালি যারা উইক তাদেরকে হচ্ছে বেশি জায়গা দিতে হবে। হয়তো মেয়েগুলো সব বেরিয়ে চলে গেলে সে হয়তো নাচতো, মানে
তাকে একটু জায়গা দিতে হবে, তাকে একটু ফ্রিডম দিতে হবে। তাহলে উইক ইলেকট্রোলাইটও সেরকম, যে উইক মানে সে এতজনের মাঝখানে তোমরা তো যেখানে ছেড়ে দেবে সেখানে হয়তো রোলার চালিয়ে দেবে, মানে নেচে দেবে রাস্তায় যেখানে সেখানে, সেই হলো আর কি। আমাকে যেরকম, আমাকে যেখানে দিয়ে দেবে সেখানে আমি নেচে দেবো। না না, এটা এখন আর হবে না, না না, এরকম নাচি না। না, এটা ওকেশনালি হয় না। আচ্ছা শোনো, তাহলে আমরা কি বলছিলাম, যে যারা হচ্ছে উইক ইলেকট্রোলাইট, যারা হচ্ছে দুর্বল, তাদেরকে হচ্ছে বেশি জায়গা দিতে হবে, কি তবে গিয়ে তারা তাদের অ্যাক্টিভিটিটা শো করাবে, মানে তারা বেশি করে বিয়োজিত হবে কি। তাহলে অ্যাসিটিক অ্যাসিড যদি এরকম একটা উইক ইলেকট্রোলাইট হয়, তাহলে তাকে তুমি যত গাঢ়ত্ব বাড়াবে তার হচ্ছে মানে গাঢ়ত্ব বাড়ালে তার হচ্ছে আয়নিত হওয়ার জায়গাটা কমে যাবে কি, আর গাঢ়ত্ব যদি কমিয়ে দেওয়া, সে বেশি জায়গা পাচ্ছে মুভ করার জন্য, তাই হচ্ছে সেক্ষেত্রে তার বিয়োজন মাত্রাটা বেশি হবে। বুঝতে পেরেছো? তাহলে তার ক্ষেত্রে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা বলবো যে যত গাঢ়ত্ব কমাবো তত হচ্ছে বিয়োজন মাত্রা বেশি হবে, ঠিক। এবার তুমি আমাকে বলো যে স্যার গাঢ়ত্ব বাড়াচ্ছি, আয়নের সংখ্যা একক আয়তনে বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম গাঢ়ত্ব বাড়ালে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আবার তো বিয়োজন মাত্রাও তো কমে যাচ্ছে, তাহলে স্যার কী করে বেড়ে যাচ্ছে, মানে কি করে কমে গেল? কমলো না, বাড়ছে তো এখানে, মানে গাঢ়ত্ব বাড়াচ্ছ, তাহলে একক আয়তনে আয়নের সংখ্যা বাড়ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিয়োজন মাত্রা কমে যাচ্ছে, বিয়োজন মাত্রা কমে যাচ্ছে, কিন্তু আয়তন তো ফিক্স তো, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে প্রায়োরিটি, তুমি কাকে বেশি প্রায়োরিটি দেবে, ঠিক আছে। তাহলে প্রায়োরিটি এখানে অবশ্যই একক আয়তনে আয়নের সংখ্যার প্রায়োরিটিটা বেশি পাবে, মানে বিয়োজনের ফলে যে বিয়োজন মাত্রাটা যে কমছে তার তুলনায়, মানে গাঢ়ত্ব বাড়ানোর দরুন বিয়োজন মাত্রাটা যে কমছে, তার থেকে একক আয়তনে গাঢ়ত্ব বাড়ানোর দরুন যে একক আয়তনে আয়নের সংখ্যার বৃদ্ধিটা অনেক বেশি, ওই জন্য হচ্ছে এক্ষেত্রে কাপ্পার মানটা বেশি হচ্ছে। তাহলে উইকের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর তুমি ওয়ার্ক করাবে, বুঝতে পারছো না ঋষি? গাঢ়ত্ব বাড়াচ্ছি, গাঢ়ত্ব বাড়ালে একক আয়তনে আয়নের সংখ্যা বাড়বে, তাহলে কাপ্পা বাড়বে, এটা ঠিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে গাঢ়ত্ব বাড়ালে আবার বিয়োজন মাত্রাও তো কমে যায়, মানে কম সংখ্যক আয়ন পাবো, তাহলে কম সংখ্যক আয়ন পেলে তো কাপ্পা কম হওয়া উচিত। বলছে এখানে দুটো ফ্যাক্টরই কাজ করে, বাট এই যে গাঢ়ত্ব বাড়ানোর দরুন যে একক আয়তনে আয়নের সংখ্যার যে বৃদ্ধিটা অনেক বেশি হয়, মানে বেশি প্রায়োরিটি পেয়ে যায়, যেটা কাকে ছাপিয়ে যায়, ওই যে বিয়োজন মাত্রা কমার দরুন যে আয়নের সংখ্যা যে কমছে তার দরুন এইটা অনেক বেশি প্রায়োরিটি পায়, মানে আয়নের সংখ্যা বেড়ে যায়, আয়নের সংখ্যা বেশি হলে একক আয়তনে, তাহলে আমি কাপ্পার মানটা বেশি পাবো। বোঝা গেল তো এবার? ঠিক। তো এটা গেল গাঢ়ত্ব বাড়ালে, বাবু গাঢ়ত্ব কমালেও সেম কেস, তার উল্টোটা তো, গাঢ়ত্ব বাড়ালে কাপ্পার মান কমে যাবে, এর ক্ষেত্রে কি এক্সপ্লেনেশন দেবো, স্যার একক আয়তনে আয়নের সংখ্যা কমে যাবে, আর এর ক্ষেত্রে একক আয়তনে আয়নের সংখ্যা কমছে, আবার বিয়োজন মাত্রা বাড়ছে, কিন্তু হ্যাঁ লেস প্রায়োরিটি পাবে ওটা। বুঝতে পেরেছো? প্রায়োরিটি তোমাকে দেওয়া শিখতে হবে, নাহলে সমস্যায় পড়ে যাবে। কাকে বেশি প্রায়োরিটি দেবে, কাকে কম দেবে, আমি কি বুঝি দূর। ভাঙো না এগুলো, এরকম অ্যাজ ইট ইজ রাখতে দাও, এগুলোই সুন্দর, দূর থেকে দেখলে ভালো লাগছে এই কথাগুলো আর কি, ভেতরে ঢুকে ভেঙে দাও না কথাগুলো। মানে আমি কত গভীর লেভেলের কথা বলতে হচ্ছে, মাছটাকে দেখছো, মাছটাকে হাতে নিয়ে দেখো না, মাছটাকে দূর থেকে দেখে ভালো লাগবে। আমার কথা বুঝতে পেরেছো? অনেক গভীরের কথা বললাম আমি। এরপরে হচ্ছে আর দুটো ফ্যাক্টর, সেটা হচ্ছে মোলার পরিবাহিতা আর হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা, বড় ল্যাম্ডা বলা হচ্ছে। তাহলে এইটা হয়ে গেল, এইটা গাঢ়ত্বের উপরে কিভাবে নির্ভর করে হয়ে গেল। এবার এই দুটোর ক্ষেত্রে আমরা দেখব যে গাঢ়ত্বের উপরে কিভাবে এই দুটো ফ্যাক্টর নির্ভর করে। ফার্স্ট তাহলে আমরা দেখব ল্যাম্ডা এমটা, ঠিক আছে। আচ্ছা, ল্যাম্ডা এম গাঢ়ত্বের উপরে নির্ভরশীলতা দেখার আগে আমাকে জানতে হবে ল্যাম্ডা এমটা জিনিসটা কি।
মানে ওকে আগে একটা ডিফাইন করতে হবে, কি বলো? তাহলে আমরা পড়বো কি, মোলার পরিবাহিতা খুব ইম্পর্টেন্ট। মোলার পরিবাহিতা দাগিয়ে রাখো, সংজ্ঞাটাও করবে পরীক্ষার জন্য। মোলার পরিবাহিতা না দাগানো হয়নি, ল্যামডা এম বলা হচ্ছে, এম ফর মোলার। মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্টেন্স বলা হচ্ছে, ঠিক? তাহলে মোলার কন্ডাক্টেন্স জিনিসটা কি? দেখো, সংজ্ঞাটা করার আগে আমি একটা ছোট্ট ডায়াগ্রামে তোমাদের জিনিসটা দেখিয়ে দিচ্ছি। যে এইটা ধরো একটা কন্টেনার রয়েছে সাপোজ, হ্যাঁ, যে এইখানে কিছুটা পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখা হয়েছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থে দ্রবণ নেওয়া হয়েছে। তার পরিমাণ আয়তনটা আমি জানি না, কতটা পরিমাণ আয়তন নেওয়া হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি এক্ষুনি। যতটা পরিমাণ নেওয়া হবে তাতে যেন 1 মোল পরিমাণ ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা দ্রবীভূত থাকতে পারে। তাহলে কি বললাম, যে 1 মোল কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকবে এমন আয়তনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তুমি নেবে, ঠিক আছে, একটা কন্টেনারে। কন্টেনার নয় অ্যাকচুয়ালি, মানে আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু দাঁড়াও, তোমাকে পরিবাহিতা সেলটা আঁকি। পরিবাহিতা কোষটা আঁকাতো দিলে বুঝতে পারবে। দেখো, ধরো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ আমি বানিয়েছি, এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ বানিয়েছি। ওর হচ্ছে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিছুটা আয়তন এখানে দেব। এইটা কি? এটা হচ্ছে কন্ডাক্টেন্স মেজারমেন্ট সেল, যেটা দিয়ে আমরা কন্ডাক্টেন্স মেজার করেছিলাম। ওই সেলের ঋষিকা আমি কিছুটা পরিমাণ, কিছু আয়তন আমি ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখবো। কতটা পরিমাণ নেব বা কতটা আয়তন রাখবো, ততটা পরিমাণ নেব বা ততটা আয়তন নেব যাতে হচ্ছে 1 মোল পরিমাণ ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা দ্রবীভূত থাকবে। বোঝা গেল? যে আয়তন তড়িৎ বিশ্লেষ্য পদার্থে 1 মোল পরিমাণ ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকবে, ওই আয়তনে আমি নেব। তাহলে এখানে যে আয়তনটা রয়েছে তাতে কত মোল দ্রবীভূত রয়েছে? 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা দ্রবীভূত রয়েছে, ঠিক আছে? সিম্পল তো, এবার হয়ে গেছে ডেফিনেশন। যে ওই আয়তনে যদি তুমি দুটো তড়িৎদ্বারকে যদি নিমজ্জিত করো, তাহলে যে পরিমাণ পরিবাহিতা হবে, মানে এল হবে, সেইটা হচ্ছে মোলার পরিবাহিতার সঙ্গে সমান। এই চুপ, তাহলে সেটাই হচ্ছে মোলার পরিবাহিতা, ল্যামডা এম। এবার সংজ্ঞাতে কি বলছে দেখো, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 মোল দ্রবীভূত আছে। তাহলে আমি এটাই বলেছিলাম যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের 1 মোল দ্রবীভূত রয়েছে এমন আয়তনে যদি 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারে তড়িৎদ্বারকে তুমি স্থাপন করো, তাহলে এই যে তড়িৎদ্বার দুটো রাখা হয়েছে, এই দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব সবসময় 1 সেন্টিমিটার হবে। তাহলে তাই যদি হয়, তখন ওই যে পরিবাহী কোষটা, পরিবাহিতা মেজারমেন্ট মানে কন্ডাক্টোমেট্রিক সেলটা যে পরিবাহিতা দেবে সেটাই হচ্ছে মোলার পরিবাহিতা। বোঝা গেল? ক্লিয়ার তো, নাকি আবার বলতে হবে? যে 1 মোল দ্রবীভূত থাকবে এমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থে যদি তুমি 1 সেন্টিমিটার দূরত্বে দুটো তড়িৎদ্বারকে রাখো, তাহলে যে পরিমাণ হচ্ছে পরিবাহিতা তুমি পাবে সেটাই হচ্ছে মোলার পরিবাহিতা। ভেরি সিম্পল, এটাই, ঠিক আছে? 1 মোল দ্রবীভূত থাকতে হবে এখানে, ঠিক আছে? এবার আমরা কি করব বলো তো, এর ফর্মুলেশন রেডি করব। ফর্মুলেশন কিভাবে রেডি করব? ধরে নিলাম আমি এই যে তড়িৎ বিশ্লেষ্যে যে দ্রবণটা, ধরে নিলাম এর আয়তন হচ্ছে ভি আয়তন, ভি সিসি বলতে পারো, ঠিক আছে? ভি সিসি, ভি সেন্টিমিটার কিউব আর কি ধরে নিলাম। আমরা একটু আগে কি পড়েছিলাম আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে? আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে কি বলেছিলাম আমরা? যে আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব আয়তনের পরিবাহিতাটাকে বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, তাই না? মানে বলা হয়েছিল যে 1 সেন্টিমিটার কিউব আয়তন, মানে 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতাটাকেই বলা হচ্ছিল কাপ্পা, তাই না? আচ্ছা, যদি আমি ধরে নিই ভি আয়তন এখানে রয়েছে, তাহলে ভি আয়তনের ক্ষেত্রে ভি সেন্টিমিটার কিউবের ক্ষেত্রে পরিবাহিতাটা কী হবে? কাপ্পা ইন্টু ভি হবে, ভি কাপ্পা হবে,
ঠিক আছে। এবার যদি এই ভি এর মধ্যে যদি 1 মোল যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, তখন এটাকেই বলে দেবো তো আমি সেই মোলার পরিবাহিতা কি, অর্থাৎ এইটা আমি পরে বলবো। যদি ওখানে 1 মোল দ্রবীভূত থাকবে, এই ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু ভি বলবো কি, তাই না? এবার আমি এই ভিটাকে একটু রিপ্লেস করতে চাইছি, ভিটাকে আরেকটু মডিফাই করতে চাইছি। ধরে নিলাম যে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণটা রয়েছে, ওর হচ্ছে মোলারিটি এম। মোলারিটি এম বাবু মানে কি, 1 লিটারে এম মোল পরিমাণ ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা দ্রবীভূত রয়েছে, মানে 1000 সিসিতে এম। এটার কথার অর্থ কি, যে 1000 সেন্টিমিটার কিউবে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কত, এম মোল, তাই না? নির্দিষ্ট উষ্ণতায়, এটাই তো। তাহলে 1000 সেন্টিমিটার কিউবে রয়েছে এম মোল, তাহলে আমার দরকার তোমার না 1 মোলের জন্য কত সেন্টিমিটার কিউব লাগবে আয়তনটা, মানে এটাকে ঘুরিয়ে দিতে হবে আর কি অ্যাকচুয়ালি। তাহলে আমি এটাকে যদি একটু ঘুরিয়ে দিই, তাহলে এরকম দাঁড়াবে, এম মোল দ্রবীভূত হওয়ার জন্য কত আয়তন লাগে, 1000 সেন্টিমিটার কিউব, আর 1 মোল দ্রবীভূত হওয়ার জন্য কত লাগবে, 1000 ডিভাইডেড হচ্ছে এম, এত হচ্ছে সেন্টিমিটার কিউব। এই বুঝতে পারলে, তাই না? আমার তো কেন 1 মোলের জন্য বের করলাম, আমার তো দরকার যে 1 মোলের জন্য কতটা আয়তন এখানে থাকবে, সেইটাই তো আমার দরকার। সেইটাকে আমি তো ভি ধরেছিলাম, তাই না? এবার তাহলে আমি ভির জায়গায় রিপ্লেস করাবো, কাপ্পা ইন্টু ভি এর জায়গায় কী লিখবো, এটাই তো অ্যাকচুয়ালি সেই ভি, যাতে হচ্ছে 1 মোল দ্রবীভূত রয়েছে। তাহলে কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড হচ্ছে এম, তাহলে এটা হচ্ছে ল্যামডা এম এর ফর্মুলা। তাহলে এখানে এমটা হচ্ছে মোলারিটি, দ্রবণের মোলারিটি, তাই না? মানে 1 লিটারে যত মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকবে 1000 ml দ্রবণে। বুঝতে পেরেছ? আচ্ছা, যদি আমি এর ইউনিটটা যদি জানতে চাই, এই ল্যামডা এম এর ইউনিটটা কী হবে? আচ্ছা, এখান থেকে নিয়ে আসছি ল্যামডা এম এর ইউনিটটা। তাহলে ল্যামডা এম সমান কী ছিল, কাপ্পা ইন্টু ভি ছিল। হ্যাঁ, কাপ্পার ইউনিটটা কী ছিল গো, তখন আমরা বের করেছিলাম ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, তাই না? তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ঠিক তো? সেন্টিমিটার ইনভার্স এটা। আচ্ছা, ভিটা কি, সেন্টিমিটার কিউব পার মোল, প্রতি মোলের জন্য আয়তন এটা ধরেছিলাম কিন্তু। তাহলে সেন্টিমিটার কিউব মোল ইনভার্স, তাহলে ভি এর জন্য আমরা কি ইউনিট বসাবো, সেন্টিমিটার কিউব মোল ইনভার্স। দেখো, পার মোলের জন্য এটা করেছিলাম, পার মোলের জন্য কত আয়তন, সেটাই তো ভি ছিল। তাহলে একে কাটাকুটি করে দাও, তাহলে এটা হবে কি, সেন্টিমিটার ইনভার্স, একটা সেন্টিমিটার সঙ্গে ক্যান্সেল আউট করবে, তাহলে ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। এইটা হচ্ছে ল্যামডা এম এর ইউনিট, ঠিক আছে না? ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল টু দি পাওয়ার -1, ঠিক। পুরো সিমিলার ফ্যাশনে এটা মোলার পরিবাহিতা চলে গেল, খুব ইম্পর্ট্যান্ট, সংজ্ঞাটাও ভালো করে করবে। এবার যদি আমি তুল্যাঙ্ক পরিবাহিতাতে আসি, পুরো ডিটো সেম, তো মোলার পরিবাহিতাটাই হয়ে গেল। এবার গাঢ়ত্বের উপরে ডিপেন্ডেন্সিটা আমি একটু পরে আসছি, পরের দিন হয়তো পরের ক্লাসে আমরা হয়তো ওটা করব। আমি তুল্যাঙ্ক পরিবাহিতাটা করে আর হচ্ছে মোলার আর তুল্যাঙ্ক পরিবাহিতার হচ্ছে সম্পর্কটা করে তারপরে হয়তো ছেড়ে দেবো, ঠিক আছে? তুল্যাঙ্ক পরিবাহিতা, একে কিভাবে ডিফাইন করব, পুরো ডিটো সেম। এখানে বলেছিলাম যে এখানে ওই পরিবাহিতা কোষে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকার জন্য যে আয়তন লাগে, এক্ষেত্রে বলবো যে 1 মোলের বদলে তুল্যাঙ্ক চলে এসছে, মানে গ্রাম ইকুইভ্যালেন্ট চলে আসবে। গ্রাম ইকুইভ্যালেন্ট আসে না, আর ওর ক্ষেত্রে নর্মালিটি আসে, গ্রাম তুল্যাঙ্কের ক্ষেত্রে নর্মালিটি টার্মটা আসে। তাহলে যখন আমরা তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে কনসিডার করব, তখন এখানে 1 মোল বলবো না, তখন বলবো কত গ্রাম তুল্যাঙ্ক, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকার জন্য 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য ওখানে দ্রবীভূত থাকবে, এবং হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, 1 সেন্টিমিটার হবে কি। তখন যে পরিবাহিতাটা দেখাবে সেটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা, ল্যামডা, ঠিক। এবার তার ক্ষেত্রে ফর্মুলেশনটা কী হবে, তখন তার ক্ষেত্রে ফর্মুলেশনটা এখানে দেখো,
তখন ল্যামডা ইকুয়ালস টু কাপ্পা ইন্টু কী হয়ে যাবে, 1000/n হয়ে যাবে। তখন নর্মালিটি চলে আসবে, মানে ধরে নেওয়া হবে তখন কি দ্রবণের মোলারিটি তখন ধরেছিলাম m, এখন বলবো যে দ্রবণের নর্মালিটি হচ্ছে n, মানে তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে। তাহলে দ্রবণের নর্মালিটি যদি n হয়, নর্মালিটি n মানে কি, মানে হচ্ছে 1000 বা হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে n গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত রয়েছে, n গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত রয়েছে কি। তাহলে এটাকে ঘুরিয়ে দেবে আবার একই রকম, তাহলে n গ্রাম তুল্যাঙ্কের জন্য 1000 সিসি লাগে, একের জন্য কত লাগবে 1000 ডিভাইডেড হচ্ছে n, এইটা তো সেই v, এইটাকে নিয়ে তো তুমি এখানে বসিয়ে দেবে, তখন এটা m এর বদলে n হয়ে যাবে, তখন এই রিলেশন চলে আসবে। nটাকে এখানে কি বলা হবে, নর্মালিটি বলা হবে, দ্রবণের নর্মালিটি বলা হবে। বুঝতে পেরেছো? এবার যদি এদের মধ্যে যদি রিলেশন তুমি জানতে চাও, মানে মোলার কন্ডাক্টেন্স আর হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের রিলেশন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য মোলার কন্ডাক্টেন্স অ্যান্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, তাহলে দুজনকে ভাগ করে দাও সিম্পল। হ্যাঁ, তাহলে λ/λm সমান কি হবে গো, λ/λm ল্যামডা হচ্ছে আচ্ছা m/n হবে, এইটা হবে কি, এখান থেকে তো ওটা আসছে, এইটা রিলেশন। আচ্ছা তোমরা দ্রবণে এটা পড়েছিলে নর্মালিটি আর মোলারিটি সম্পর্ক কি, নর্মালিটি ছিল x ইন্টু মোলারিটি, এইটা ছিল না। এবার x এর মানটা বলেছিলাম অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা, ক্ষারকের ক্ষেত্রে অম্লগ্রাহিতা, আর লবণের ক্ষেত্রে প্রতি অণু ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট যোজ্যতা, এটা বলেছিলাম। এখানে যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থর ক্ষেত্রে তুমি এখানে শুধু ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে কনসিডার করবে, ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে x এর মানটা কি হবে, মানে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে কনসিডার করবে, এর ক্ষেত্রে তুমি এক্সটা কি ক্যাটায়ন বা অ্যানায়নের, ক্যাটায়ন বা হচ্ছে অ্যানায়নের মোট চার্জ, বুঝতে পেরেছো? তাহলে এটাকে যেহেতু চার্জ, এটা আর এক্স বলবো না, এটা জেড দিয়ে রিপ্লেস করা আছে, বইয়ের সঙ্গে মেলানোর জন্য আমি করছি, জেড দিয়ে রিপ্লেস করে দেবে। তাহলে আমি এখানে দেবো কি লিখবো গো, m/n এর জায়গায় কি লিখবো, জেড ইন্টু এম, কি তাহলে m কেটে গেল, তাহলে আমি লিখতে পারি m ইকুয়ালস টু 1/z, ল্যামডা সমান আমি আচ্ছা λ/λm সমান 1/z হলো এইটা, ঠিক আছে। বা আমি বলতে পারি কি λm সমান z ইন্টু ল্যামডা, এইটা হচ্ছে রিকোয়ার্ড রিলেশন, ঠিক আছে। জেটের দু একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো সাপোজ NaCl এর ক্ষেত্রে, বাবু NaCl এর ক্ষেত্রে জেটের ভ্যালু কত হবে বলো, NaCl কে ভেঙে দাও, Na প্লাস Cl মাইনাস জেড কত হবে, না রে পাগলা, ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ, তাহলে যে কোনো একটা ধরো, ক্যাটায়নের এর ক্ষেত্রে 1 হবে, একটাই তো চার্জ, তাহলে 1 হবে। তাহলে এদের ক্ষেত্রে রিলেশন কি হবে, জেটের ভ্যালু 1 হয়ে গেলে তখন λm সমান ল্যামডা, মানে তুল্যাঙ্ক পরিবাহিতা আর মোলার পরিবাহিতা সমান। তুমি দেখো এইরকম 1:1 ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে চার্জ 1, NaCl, KCl, KNO3 সবার ক্ষেত্রে, তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা আর মোলার পরিবাহিতা সমান হবে, এটা খেয়াল রাখবে কিন্তু, তাই না? ওদের ক্ষেত্রে তো সবসময় Z1 হবে, কার কার ক্ষেত্রে, NaCl, KCl, KNO3, হ্যাঁ HCl, এদের ক্ষেত্রে দেখো H3, এদের ক্ষেত্রে সবসময়ের জন্য কি হবে, তোমার λm সমান হচ্ছে ল্যামডা, Z1 হবে তাদের ক্ষেত্রে। আচ্ছা এটা বলো আমাকে তো, Na2SO4 এর ক্ষেত্রে Z সমান কি হবে, 2 হবে, কারণ কি 2Na প্লাস হচ্ছে SO4 2 মাইনাস। দেখো তুমি এখানে ভাববে না যে একটা চার্জ হচ্ছে, আমি বলেছি ক্যাটায়নের মোট যোজ্যতা, তাহলে এখানে দুটো Na প্লাস রয়েছে, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, এর যদি অ্যানায়নও ধরো 2 মাইনাস 1 ইন্টু 2, আর নিট চার্জ ধরবে, ওই মাইনাস টাইনাস ধরবে না, ঠিক আছে, মোটটা ধরবে। তাহলে এদের ক্ষেত্রে Z2, তাহলে এখানে বসিয়ে দেবে, তোমাকে এরকম রিলেশন যদি চায় তাহলে জেটের ভ্যালুটা 2 বসিয়ে দিলে রিলেশন চলে আসবে, বুঝতে পেরেছো? তো এইভাবে λm থেকে λn, মানে n মানে তুল্যাঙ্ক পরিবাহিতা,
তুল্যাঙ্গ পরিবাহিতা থেকে মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা থেকে তুলাঙ্গ পরিবাহিতাতে এই রিলেশনের মাধ্যমে তোমরা শিফট করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে ঠিক আছে, এই অবধি থাকুক তাহলে। তাহলে পরের ক্লাসে আমরা ওই তুল্যাঙ্গ পরিবাহিতা আর হচ্ছে মোলার পরিবাহিতা কিভাবে গাঢ়ত্বের উপর নির্ভর করে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। দেখবে পুরো উল্টো হয়ে যাবে এর ক্ষেত্রে। তার ক্ষেত্রে কি হয়েছিল, গাঢ়ত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছিল, এর ক্ষেত্রে গাঢ়ত্ব বাড়লে কমে যাবে। তার লজিকগুলো এখানে দিতে হবে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং আছে। লঘু যত হবে তত হচ্ছে এই দুটো বাড়বে তত, আর তাদের ক্ষেত্রে কি হয়েছিল, লঘু করলে কমে গেছিল। ঠিক আছে, এর ক্ষেত্রে বেড়ে যাবে। এটা খুব বড় ব্যাপার এখানে রয়েছে।